ক্ষেত্রে আপনার কি ধারণা যে পশ্চিমবঙ্গে এখন কোন দিকে যেতে পারে দাদা গাভীর খামার? দেখুন সব গরু কিন্তু মাতা হয় না, যাই হোক এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর যদি এটা না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভারসাম্য হারাবে। দেখবেন না যে কলকাতার চারিদিকে এখন গরু থাকবে, তাহলে অ্যাক্সিডেন্ট বলুন, রাস্তাঘাটে একটা অনেক রকম ঝামেলা হতেই পারে। এবার মেন যেটা বিষয় হচ্ছে, আপনি এটা বললেন বিজেপি সরকার আসার পর আমাদের একটা অসুবিধা হয়েছে কি, ছোট বাচ্চা মানে যেটা ষাঁড় বাচ্চা ওটা সেটা বিক্রির ক্ষেত্রে। তো আমি এই জায়গায় এটা একটা যেমন ডিসঅ্যাডভান্টেজ হয়েছে তেমন অ্যাডভান্টেজ অনেক হয়েছে। বিজেপি সরকার আসার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমুল নতুন করে এসে 650 কোটি টাকার, একদম, যার কারণে প্রচুর জায়গায় নতুন নতুন ডেয়ারি, যারা প্রান্তিক গ্রামের লোকে ভাবে দুধ কোথায় বেচবো, বেচতে পারে না কিছু না, তাদের জন্য সব জায়গায় ছোট ছোট সেন্টার হবে। বিশ্বের সব থেকে বৃহত্তম দই কারখানা তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আগামী দিনে দুধের কিন্তু ব্যাপক সংকট হবে। আমাদের যে পরিমাণ দুধের দরকার সে পরিমাণ গাভী নেই। তো আপনি যদি গাভীর ফার্ম করেন আগামী দিনে কিন্তু একটা বড় রকমের অ্যাডভান্টেজ পেতে পারেন। পশ্চিমবঙ্গে এখন দুধের কিন্তু একটা ভালো ঘাটতি রয়েছে, তার জন্য কিন্তু অনেকে ডেয়ারি ফার্ম করছে। এবং এই ডেয়ারি ফার্ম থেকে বা আপনি যদি দুটো একটা গাভী নিয়ে পালন করেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে, কোন জাতের গাভী নিয়ে শুরু করতে পারেন, সেটা সমস্তটা আজকে প্রতিবেদনে রাখার চেষ্টা করব। আজকে আমি রয়েছি বর্তমানে একটা গাভীর খামারে, আর এই গাভী থেকে ভালো টাকা কিন্তু অর্থ উপার্জন করা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে দুধের যে দাম, সেই দাম কিন্তু বিগত দিনেও ছিল, এখনও থাকবে, আর ভবিষ্যতেও প্রচুর দামে কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা গরু ফার্ম করে কি হবে, গরুর তো মার্কেট নেই, যেসবগুলো মেলগুলো হবে, বিশেষ করে মেলগুলো হবে, তো সেই মেলগুলো নিয়ে বিক্রি করার সমস্যা তো এটা থেকে যায়। কিন্তু দেখুন আমার মনে হয় না এটা হবে। আমরা যতটুকু দেখেছি যে কুরবানি ঈদে যে গরু নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে বা অনেক রকম মানে মনের মধ্যে কৌতূহল যে কুরবানি ঈদে গরু কুরবানি করা যাবে না। আমার মনে হয় এই যে বিজেপি সরকার এটা সম্পূর্ণ ভুল করছে, কারণ পশ্চিমবঙ্গে যদি এই যে গরু যদি না কুরবানি না করতে দেওয়া হয়, দেখুন সব গরু কিন্তু মাতা হয় না, যাই হোক এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আর যদি এটা না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ভারসাম্য হারাবে। দেখবেন না যে কলকাতার চারিদিকে এখন গরু থাকবে, তাহলে অ্যাক্সিডেন্ট বলুন, রাস্তাঘাটে একটা অনেক রকম ঝামেলা হতেই পারে। তো সেই ক্ষেত্রে বলছি যে ডেয়ারি, বিশেষ করে যারা ডেয়ারি ফার্ম করতে চাইছে, তো এই ধরনের গাভী নিয়ে কিন্তু আপনারা পালন করতেই পারেন। আপনারা অনায়াসে কিন্তু এই সেক্টরে দেশে একটা ভালো টাকা উপার্জনও করতে পারেন। আজকে গাভীগুলো দেখাবো। আর অনেকেই জানে বা অনেকেই চেনে যে প্রতাপদা রয়েছে। প্রতাপদা কিন্তু বহুদিন ধরে এই লাইনে যুক্ত বা ভালো ভালো গাভী নিয়ে খামারিদের হাতে তুলে ধরেছে, সেটাও কিন্তু আজকের প্রতিবেদনে জানার চেষ্টা করবো বা ওনার মুখ থেকে সবকিছু সমস্তটা জানি। আর চ্যানেলে যেহেতু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো। আজকে তো আবারও আপনার ফার্মে চলে আসলাম, তো ছোট করে যদি আপনার পরিচয় দেন দাদা। আমার নাম প্রতাপ, বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, হাবড়া গাইঘাটা জলেশ্বর মন্দিরের কাছে। আচ্ছা, আমরা কিন্তু জলেশ্বর মন্দিরের একদম কাছে রয়েছি, তাই তো? আর হাবড়া থেকে কেউ যদি মনে করে আসবে, ওখানে একটা টোটো বা অটোয় উঠে কেউ জলেশ্বরে আসবে, এসে আপনাকে ফোন করে এই ঠিকানা আসতে পারে। বিশেষ করে এসে তারা ডাইরেক্ট গাভী দেখে তারা গাভী নিতে পারে, তাই তো? একদম। আপনি দীর্ঘদিন ধরে ছাগলের সঙ্গে যুক্ত, আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলেছি, তারপরে কিন্তু আজকের বহুদিন ধরে গাভীর সঙ্গে যুক্ত। একদম। তো মোটামুটি কত বছর হলো দাদা গাভীর সঙ্গে? মোটামুটি 8 বছর হয়ে গেল। 8 বছর হয়ে গেল। আচ্ছা, আমি আজকে দেখছি যে আজকে অনেকগুলো গাভী রয়েছে, তাই তো? এখানে কি কি জাত রয়েছে মোটামুটি? আমি বেসিক্যালি সব রকমই জাতের উপরই কাজ করি। তার মধ্যে প্রধানত থাকে জার্সি, হলস্টাইন, ক্রস, সাইওয়াল থাকে, মিক্স থাকে, লোকাল গরু থাকে, সব রকমই ওভারঅল পাবেন। সব রকমই পাবো। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, এই যে আজকে বর্তমান দাঁড়িয়ে যে সরকার চলছে বা যে সরকার রয়েছে এখন বিজেপি সরকার, তো অনেকের মধ্যে প্রশ্ন তোলা যায় গাভী পালন করে কি করব, কারণ একটা যদি মেল বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে সে তো বিক্রি করতে পারবে না বা কোথাও তো দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার কি ধারণা যে পশ্চিমবঙ্গে এখন কোন দিকে যেতে পারে দাদা গাভীর খামারে? কারণ একটা গাভী থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব, সেটা আমরা আগেও দেখেছি, এখনো বলছি, কারণ পশ্চিমবঙ্গে দুধের ঘাটতি প্রচুর পরিমাণে রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা গাভী নিয়ে পালন করলে সে লাভবান হবে, কিন্তু একটা গাভী থেকে তো সবসময় দুধ হবে, কিন্তু বাচ্চাও তো হবে। কিন্তু বাচ্চা হতে গেলে যদি একটা মেল বাচ্চা হয়, তো সেই ক্ষেত্রে সে কি করণীয়? বেসিক্যালি আমরা যেটা প্রকৃত খামারি, মানে আমরা যেটা মেনলি দুধের গরুর ওপর বা দুধের ওপর মেনলি একদম ঠিক আছে, তাদের
আমাদের মেন টার্গেট থাকে হচ্ছে দুধ। দুধ আমরা বাচ্চা কোনোদিনই, আপনি যে কোনো বড় ফার্মে যান, বাচ্চা কোনোদিনই কিন্তু সেখানে রাখে না। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে কি যে বাচ্চাটা আমাদের মেন ফোকাস না। আমাদের যদি গাভী দুধ দেয় তাহলে আমাদের ইনকাম আসবে। বাচ্চাটা কি এটা এক্সট্রা ইনকাম ছিল, অনেকে তৈরি করে, অনেকে আবার ছোটবেলায় বেঁচে দেয়। কিন্তু যত বড় বড় দুধের গরুর খামার আছে সেখানে কোনোদিনই তারা ছোটবেলা অবস্থা থেকেই বাচ্চা রাখে না, মানে মেল যে বাচ্চাগুলো ছোট থেকেই রাখে না। তাদের মেনলি টার্গেট থাকে ভালো গরু আর দুধ। মানে আপনি বলছেন যে বাচ্চা হবে, যদি মনে করে সে যদি ভালো বাচ্চা থাকে রাখতে পারে, হ্যাঁ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে দুধ থেকে আমরা একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারি। এবার মেন যেটা বিষয় হচ্ছে, আপনি এটা বললেন বিজেপি সরকার আসার পর আমাদের একটা অসুবিধা হয়েছে কি, ছোট বাচ্চা মানে যেটা ষাঁড় বাচ্চা ওটা সেটা বিক্রির ক্ষেত্রে। তো আমি এই জায়গায় এটা একটা যেমন ডিসঅ্যাডভান্টেজ হয়েছে তেমন অ্যাডভান্টেজ অনেক হয়েছে। বিজেপি সরকার আসার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমুল নতুন করে 650 কোটি টাকার, যার কারণে প্রচুর জায়গায় নতুন নতুন ডেয়ারি, যারা প্রান্তিক গ্রামের লোকে ভাবে দুধ কোথায় বেচবো, বেচতে পারে না কিছু না, তাদের জন্য সব জায়গায় ছোট ছোট সেন্টার হবে। বিশ্বের সব থেকে বৃহত্তম দই কারখানা তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আগামী দিনে দুধের কিন্তু ব্যাপক সংকট হবে। আমাদের যে পরিমাণ দুধের দরকার সে পরিমাণ গাভী নেই। তো আপনি যদি গাভীর ফার্ম করেন আগামী দিনে কিন্তু একটা বড় রকমের অ্যাডভান্টেজ পেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো কথা, ভালো গুড নিউজ। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একটা 600 কোটি টাকা আমলের 650 কোটি টাকার একটা বড় ফ্যাক্টরি হচ্ছে এবং তার মিনি সেন্টার তৈরি হবে পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওকে, অলরেডি রয়েছে আমুলের সেন্টার তো রয়েছে, যেখানে সেটা আরো বৃহত্তর হচ্ছে। এবং আমুলের রিসেন্ট দুধের দামও বেড়ে গেছে, প্রায় 3 থেকে 5 টাকা দামও বেড়ে গেছে, যেটা অনেকেই নিউজে দেখেছে। তো আগামী দিনে দুধ বেচে মোটামুটি একটা যদি 10 কিলো দুধের গাভী হয়, তাতে যদি দেখা যাচ্ছে এভারেজ 45-50 টাকা দুধ বিক্রি করেন, তো যদি তার 200 টাকা খরচা হয়, 300 টাকা একটা দুধের গরু থেকে আপনি ইনকামও করতে পারেন। মানে একটা গাভী থেকে সে থেকে যেতে পারে। একদম। তো আমরা আজকে একটু পরস্পর একটু গাভীগুলো দেখবো এবং কোন জাতের গাভী কিভাবে কত লিটার দুধ দিচ্ছে সেটা একটু এক এক করে যদি বলতেন। একদম। আর একটা কথা দাদা একটু বলি, আপনার কাছে গাভী বাইরে থেকে আসে, আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানে ওঠে, ভালো ভালো ফার্ম থেকে তোলেন বা বিভিন্ন জায়গা থেকে তোলেন, তো আপনার কাছে রেখে তারপরে কি কাস্টমাররা নিয়ে যায়, নাকি সরাসরি আপনি নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাস্টমারকে দিয়ে দেন? আমি প্রথম কথা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও একটাই যেটা আমার নৈতিক দিক, সেটা হচ্ছে আমি বলে দিই, আমি বাইরে থেকে কোনো গাভী ইম্পোর্ট করি না, মানে বিহার পাঞ্জাব থেকে আমি কোনো গাভী আনি না। আচ্ছা, আমি চেষ্টা করি লোকাল ফার্মারদের থেকে গাভীটা তোলার, এবং যাদের ফার্ম রয়েছে, আমার মতো ফার্ম রয়েছে আরো 5 জনের, তারা প্রতিনিয়তই একটা দুটো করে গাভী বেচতে থাকে। অনেক কেউ এমনি বেচে, কেউ টাকার জন্য বেচে, কেউ বিভিন্ন কারণে বেচে। তো যারা বেচছে এরকম সেরকম আমার কিছু সাপ্লায়ার্স আছে, যারা আমাকে সে খবরগুলো দেয়, এবং খবরগুলো দিলে আমি কিন্তু বেসিক্যালি তাদের থেকে গাভীগুলো কালেকশন করি। কালেকশন করে সেটা ফার্মে আনি, সেটাকে অবজারভেশনে রাখি 7 দিন 10 দিন, যখন দেখি হ্যাঁ গাভীটা পুরো ঠিক আছে, তারপর গাভীটাকে আমি সেল। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যেখানে যে এত কটা গাভী রয়েছে সবকটা মানে বেশিরভাগই সব পশ্চিমবঙ্গের গাভী এবং ওয়েদার শুট করা, কোনো রকম কোনো অসুবিধা নেই। চলুন আমরা এক এক করে গাভী দেখি। হ্যাঁ, আচ্ছা, এই ফার্স্টে একটু যদি বলি, এই গাভীটা এটার হচ্ছে খুবই বড় সাইজে, দেখতে পাচ্ছেন ফার্মের সব থেকে বড় গাভী। এটার 25 থেকে 30 লিটার মধ্যে ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, কিন্তু এখন যে বর্তমান যে গরম গেল, সেই গরমের কারণে এখন 20 লিটারের মতো 20-22 লিটার দুধ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। ওটা কত লিটারের গাভী বললেন? এটা 25 থেকে 30 লিটারের ক্যাপাসিটির গাভী। মানে আমি 27-28 লিটার পর্যন্ত পেয়েছি এর দুধ। আচ্ছা, কিন্তু গরমের জন্য এখন 5-7 লিটার দুধ ডাউন আছে। আচ্ছা, এই যে হলস্টাইন ফ্রিজিয়ান, এগুলো তো হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস হয় কি একটু ঠান্ডা ওয়েদারে একটু ভালো হয় না? অবশ্যই ঠান্ডা ওয়েদারে এদের দুধটা ভালো হয়, অটোমেটিক দুধ বেশি হবে। এবং অতিরিক্ত যখন 44-45 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় বা 40-42 টেম্পারেচার হয়ে যায়, তখন এদের একটুখানি কষ্ট হয়, কারণ অতিরিক্ত গরমে হাই পার্সেন্টেজ হাই মিল্কিং গাভী যেহেতু, সে কারণে একটু কষ্ট হয়। এবং আপনি যদি ঠান্ডা ওয়েদারে বা ফগারের মধ্যে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এটা মোটামুটি এখন দিচ্ছে 20-22 দিচ্ছে আর এখন 20-22 মতো দিচ্ছে। আচ্ছা, আগে 27 লিটার পর্যন্ত 27 লিটার আমি পেয়েছি। আচ্ছা, এটাই হচ্ছে। আচ্ছা, পরে যদি আমরা একটু যাই, হ্যাঁ, এরপরে এটা রয়েছে আপনার জার্সির মধ্যে ক্রস। এটার মোটামুটি 18-20 লিটারের ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, জার্সির মধ্যে ক্রস 18 থেকে 20 লিটার রয়েছে আর কি, তাই তো? এখন কি 18-20 লিটার দিচ্ছে, তাই তো? এটা কি এই জার্সির ক্রস গুলো দাদা কত লিটার হাইয়েস্ট দিতে পারে? 25-28-30 পর্যন্ত দিতে পারে। আচ্ছা, মানে যদি সে ট্রিটমেন্ট করে রাখতে পারে, সঠিকভাবে পরিচালনা করতে পারে, মেন ব্যাপার। আচ্ছা, কারণ অর্ধেক লোকেই জানে না, লোকে বলে গরু কেনার পর দুধ কম হচ্ছে। দুধ অ্যাকচুয়ালি যদি গরুর ক্যাপাসিটি থাকে তো দুধ কম হবে না। মানুষের খাবারের এক্সাক্ট, অনেকে আছে যে কোন খাবারটা এক্স্যাক্টলি দেবো সেটা জানে না, অনেকে বাড়িতে নিয়ে গিয়ে ভাত খাওয়ায়।
অনেকে ভুট্টা খাওয়ায়, অনেকে গমভুসি খাওয়ায়, কিন্তু দুধের গরু আমি বলি মেন খাবার হচ্ছে ডাল জাতীয় খাবার, যেমন মুগের চুনি, মসুরির চুনি, মটরের চুনি, ঠিক আছে, তারপরে খেসারির চুনি, বেসন, বাদাম খোল, গমভুসিও আছে, ভুট্টাও আছে, কিন্তু গমভুসি ভুট্টা কিন্তু প্রধানত বডির জন্য খাবারটা। আপনি দেখবেন যত কুরবানি গরু বা এমনি গরু যারা ফ্যাটেনিং এর জন্য বডি তৈরি করে, সেই ক্ষেত্রে আমি ভুট্টা খাওয়াবো ভালো। এগুলি ঠিক আছে। আচ্ছা, সেই জন্য আমার থেকে যারা গাভী নেয় তাদেরকে আমি প্রপার চার্ট বানিয়ে দিই, এবং তার সাথে কি ভিটামিন, কি মিনারেল মিক্সচার, কি ক্যালসিয়াম খাওয়ালে প্রপার এক্স্যাক্টলি দুধটা পাবে, সেটাও কিন্তু আমি সাজেস্ট করে দিই। একটা গাভী কতটা খেতে পারে সেগুলো আমরা সমস্ত আপনি বলে দেন, তাই তো? একদম সব A to Z জেনে যাবে। আচ্ছা, ওকে। তাহলে এটা বললেন যে এটা ক্রস, হ্যাঁ, মানে জার্সির ক্রস, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তারপরটা? তারপরে এটা রয়েছে, এটাও একটা জার্সির মধ্যে ক্রস রয়েছে, মুন্ডি গাভী। আচ্ছা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, আচ্ছা, এটা মুন্ডি, তাই তো? হ্যাঁ। তারপরটা? তারপরে এটা রয়েছে ফিউজিয়ানের সাথে জার্সি ক্রস। আচ্ছা, আচ্ছা, আমরা এগুলো যা দেখছি সবই ক্রস, তাই তো? হ্যাঁ। এটাও ফিজিয়ানের সঙ্গে ক্রস। হ্যাঁ, এগুলো সব থেকে কি বাচ্চা আছে দাদা এগুলো? হ্যাঁ, সব ম্যাক্সিমাম বাচ্চাই আছে, কিছু বাচ্চা নেই, কারণ সব বাচ্চা তো রাখা সম্ভব হয় না, কিছু বাচ্চা মরে যায়। আচ্ছা। কিছু বাচ্চা আমরা দেখা গেল অনেক সময় বেচে দিই, ঠিক আছে, বাচ্চা দেওয়ার পর অনেক বাচ্চা মরে যায়, হওয়ার পরে হলেই মরে যায় অনেক বাচ্চা। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমরা যদি বলি যে এই যে ধরুন গাভীগুলো নিয়ে যাচ্ছি, তো গাভীগুলো নিয়ে যাওয়ার পরে কতদিন পর্যন্ত দুধ দিতে পারে? মিনিমাম 1 বছর ওপরে, 1.5 বছর, 2 বছর পর্যন্ত দেখেছি দেয়। মানে এখন এই কন্টিনিউ দুধ দিতে থাকবে? কন্টিনিউ দুধ দিতে থাকবে, 1 বছর ভালো ল্যাকটিং এ থাকবে, ভালো মিল্কিং করবে, তারপর আস্তে 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 একটু কমবে। আচ্ছা, হিটে আসবে কতদিন? হিটে তো আপনার 3 থেকে 6 মাসের মধ্যে চলে আসে। হিটে চলে আসে? হ্যাঁ। মানে হিটটা কি, ওটা কি, যদি আমরা ধরুন মানে ডিয়ারি ফার্ম করছি যেহেতু, মানে দুধের জন্য তো করছি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ব্রিডিং করানো উচিত না উচিত হবে না? ব্রিডিং এবার দেখেন, এটা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান। আমি কাউকে বলবো না যে আপনি ব্রিডিং করান না, আপনি কাউকে এটাও বলবো না যে আপনি ব্রিডিং করান। আচ্ছা, যে যেটা, কারণ ডেয়ারি ফার্মিংটা 2 রকম হয়। যত বড় বড় খাটাল আমি দেখেছি, মানে ফার্মিং দেখেছি, অনেকে আছে যে এক শ্রেণীর লোকরা যারা ব্রিডিং করায় এবং নেক্সট টাইম বাচ্চা নেয়, আরেক শ্রেণীর লোকরা আছে যারা 1 বছর দুধ টানে, 1 বছর পর যখন দুধটা আস্তে আস্তে কমতে থাকে তখন তারা সেটাকে বেচে দিয়ে আবার কিছু টাকা দিয়ে আবার একটা নতুন গরু নিয়ে নেয়। মানে বিভিন্ন ভাবে করা যায়। এবার আপনি যখন এটা আসবেন, আমি ডিটেলস এটা আমি বুঝিয়ে দেবো যে কোনটা আচ্ছা, কিভাবে এই করলে। একটা দেখছি তো এটা মিল্ক ক্যাপাসিটি মনে হয় একটু বেশি হ্যাঁ, হতে এর পারে। মিল্ক ক্যাপাসিটি বেশি, মোটামুটি এই দেখুন। 22 থেকে 25 লিটার। এর ভেনও খুব ভালো, এটা খুব ভালো গরু। এর ক্যাপাসিটি আছে 20-22 লিটারের উপরে ক্যাপাসিটি। এখন দুধের ক্যাপাসিটি দেখুন শুধু। আচ্ছা, এটা তাহলে বর্তমান কত লিটার আছে দাদা? এটা মোটামুটি 20-22 এর মতো হচ্ছে। 20-22? আচ্ছা, কেন দুধের ওলানটা দেখে যা তাই মনে হলো। হ্যাঁ, এইটা মনে হয় একটু কম হবে। এটা মিনি জার্সি। আরে মিনি এটা জার্সি। 12 থেকে 14 লিটারের মধ্যে ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, আচ্ছা, mini জার্সি। আমি যদি একটু ধরে চলি যে মোটামুটি যে প্রাইস হিসাবে যদি চাই, হ্যাঁ। প্রাইস কেমন দামে থেকে শুরু হতে পারে একটা? আমার কাছে মোটামুটি 11-12 লিটার থেকে শুরু আছে। 12 আচ্ছা। লিটার থেকে মেনলি শুরু আছে, আচ্ছা। তার কমে আমি খুব একটা রাখি না। 12 লিটার থেকে শুরু করে আপনি আমার কাছে 28-30 লিটার পর্যন্ত পেয়ে যাবেন, কিন্তু গরমে আমি 28-30 রাখি না। গরমে যে গরু 28-30 হবেও সেগুলো দুধ কমে যায় বেসিক্যালি। তো যদি ধরে চলি যে 10-12 লিটারের গাভী, তো সেই ক্ষেত্রে কি দাম হতে পারে? মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 50 থেকে 60 এর মধ্যে হয়ে যাবে। 50 থেকে 60 এর মধ্যে হয়ে যাবে। এবার যেমন জাতের যেমন ক্যাপাসিটি, হ্যাঁ, হ্যাঁ, তার উপরে যেরকম যার নির্ভর করছে, ক্ষমতা, তাই তো? গরু অনুযায়ী সে পাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই একটা রয়েছে মুন্ডি জাতের নাকি? এটা সাইওয়াল ক্রস রয়েছে। আচ্ছা, সাইবাল ক্রস। আচ্ছা, মানে সাইবাল অ্যাকচুয়ালি এটা দেশি গরু, তো দেশি গরুর সঙ্গে একটা দেশি ক্রস। গরুর সাথে একটা ফিজিয়ান ক্রস রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ওলান, তাই তো? এটার আচ্ছা, এগুলো দাদা মানে সব করে যা দেখলাম সব সেকেন্ড বিয়ার নাকি না? ফার্স্ট আছে, সেকেন্ড আছে, সব রকম আছে। সব রকমই আছে। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্সিমাম থার্ড এর উপর আমি রাখি না। আচ্ছা, তো আমি আরেকটা কথা বলি, যারা নতুন ভাবে করতে চাইছে বা নতুন ভাবে যারা একটা দুটো বা পাঁচটা গাভী নিয়ে করতে চাইছে, তো সেই ক্ষেত্রে মানে কেমন বিয়ানের গাভী নেওয়া উচিত? ফার্স্ট বিয়ান, বিয়ান সেকেন্ড একটা বিয়ান? গরু তো 10 থেকে 12টা বিয়ান দেয়, ঠিক আছে। আপনি সেকেন্ড বা থার্ডে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্টেজটা বেশি হবে, মানে দুধটা বেশি পাবেন। ফার্স্ট বিয়ানে খুব একটা দুধ থাকবে না, 12, 14, 15, 18 আচ্ছা, এরকম ফার্স্ট বিয়ানে থাকে। সেকেন্ড বিয়ানে নিলে ওটা বেশি হবে। আচ্ছা, ওকে। আমার নেক্সট দেখি একটু। এটা মোটামুটি 20 লিটারের মতো ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, এটা এটা এইচএফ ক্রস, এটাও একটা হলস্টাইন ফিউজিয়ান ক্রস। আচ্ছা, এটা একটা ক্রস জাতের গরু। দেখুন দুধের ওলানটা দেখুন, কত বড় একটা দুধের ওলান। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। তাহলে এটা মোটামুটি 17-18 রয়েছে। আচ্ছা, এটা 17-18 রয়েছে, এই দেখুন। ওকে, মানে পরস্পর গাভী রয়েছে এখানে। এটাই হচ্ছে বিষয় যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি গাভী রয়েছে এবং বিভিন্ন দামের রয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার কেউ দেশি গরু আছে, জার্সি গরু রয়েছে, ক্রস জাতের গরু রয়েছে, বিভিন্ন জাতের গাভী রয়েছে। তো আপনারা কিন্তু যে ধরনের গাভী নিতে চাইছেন অবশ্যই তারা
এই ধরনের গাভী নিতে পারেন আর কি। আচ্ছা, আমরা যদি পরে দেখি আর একটা গাভী। আচ্ছা, এইটা দাদা, এই জার্সিটাও দেখাতে পারেন। এই জার্সিটা অনেকে ছোটর মধ্যে বকনা বাচ্চা দিয়ে গাভী খোঁজে। এটা লোকাল মিনি জার্সি রয়েছে, 12-13 লিটার ক্যাপাসিটি। কেউ যদি দিতে চায়, মেয়ে বাচ্চা ফিমেল বাচ্চা রয়েছে সাথে, নিতে পারে। খুব সুন্দর গরু। আচ্ছা, এটা ফিমেল বাচ্চার সঙ্গে কিন্তু কেউ যদি ওই 10-12 লিটারের কেউ গাভী খুঁজছেন তো সেই ক্ষেত্রে এটা পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওকে। আমরা যদি নেক্সট বলি দাদা, নেক্সট এটা রয়েছে এইচএফ ক্রস। এটাও আর এইচএফ ক্রস আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, পশ্চিমবঙ্গে দাদা আপনি তো বহুদিন ধরে একটা গাভীর সঙ্গে যুক্ত রয়েছেন। হ্যাঁ। আমাকে একটা কথা বলুন, কোনটা বেশি চাহিদা পশ্চিমবঙ্গে? নিশ্চয়ই তো আপনি তো বহুদিন ধরে একটা মানুষকে দিচ্ছেন। এটা মানুষকে ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে। ম্যাক্সিমাম লোকে ক্রস গাভিটাই বেশি চায়, কারণ লোকের এসে ডিমান্ড থাকে আমাকে এমন একটা গাভি দিন যার কোনো রোগবালাই কম হবে, অল ওয়েদারে অ্যাডজাস্ট হবে, সব রকম টেম্পারেচার শুট করবে। যার কারণে আমার মুখ থেকে বেশিরভাগই শুনবেন সব ক্রস। আমি এটাই বেশি প্রেফার করি, কারণ যে কোনো লোক, অনেক নিউ কামার আছে যারা নতুন ফার্ম করছে, আছে আমার কাছে বহু আসে এরকম। অনেকে কনসালটেন্সি নিতে আসে, অনেক ফার্মে আমি কনসালটেন্সি করেওছি, আপনি দেখতে পাবেন। যেমন তার উদাহরণ হচ্ছে কেটি অর্গানিক, আপনি হয়তো দেখেছেন কেটি অর্গানিক, যেটা দুর্গাপুরে মানে আমাদের সব থেকে বড় একটা ফার্ম ছিল, এখনো আছে কিনা আমি জানি না সঠিক। তারপর দ্বিতীয় নম্বর রয়েছে সিএনবি অ্যাগ্রো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা রিসেন্ট ফার্স্ট হয়েছে। ওই ফার্মে আমি 4-5 দিন কনসালটেন্সি করেছি। ওনার হচ্ছে বামদেব চ্যাটার্জি। তো ওনার ওখানেও আমার প্রচুর গাভি গেছে, অনেকেই দেখেছে, জানে হয়তো। মোটামুটি মানে আপনি বলছেন যে ধরনের একটু ক্রস জাতের নিয়ে করলে, ক্রস জাতের নিয়ে করলে সেটা ভালো হবে, এবং তার কোনো সুবিধা মানে অসুবিধা হবে না, সব রকম সে অ্যাডভান্টেজ পাবে। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি এটা রয়েছে। তারপরে দাদা যদি ধরি, এটা হচ্ছে জার্সি, ক্রস জার্সি। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে রয়েছে। এটা 14-15 কিলো এরকম দুধের ক্যাপাসিটি। 14। এটা হাইস্ট কত হতে পারে? এটা সেকেন্ড বিয়ানে গেলে 17-18 হয়ে যাবে, প্রত্যেক বিয়ানে বাড়বে। তবু টোটাল হাইট একদম হাইস্ট গেলে 20-22 যাবে, মানে 20-22 যেতে পারে। এই হচ্ছে ফার্স্ট বিয়ানে রয়েছে এটা। আচ্ছা, তারপরটা এটাও বেশ একটা ভালো। এটা গির ক্রস হলস্টাইন রয়েছে, খুব রেয়ার পাওয়া যায়। আচ্ছা, এর 17-18 দুধ রয়েছে এখন। ওকে, দুধের ক্যাপাসিটিটা কিন্তু খারাপ না, ভালো। ওকে, তারপরটা এটা লোকাল জার্সি রয়েছে। লোকাল জার্সি, ওকে। লোকাল জার্সি এটা রয়েছে, এটা সম্ভবত এটা হচ্ছে আপনার সাইওয়াল গির ক্রস রয়েছে। সাইবাল গির ক্রস। এগুলো জার্সি আর গিরের ক্রস আছে। আচ্ছা, এগুলো কেমন দুধ দিচ্ছে? এটা মোটামুটি 15-16 দিচ্ছে, এটা ওরকম 16+ দিচ্ছে। আচ্ছা, এখন কি দুধগুলো এখন আপনি পার ডে পাচ্ছেন এই রেট? হ্যাঁ, পার ডে এরকম পাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এই দুধটা যে কেউ নিয়ে যাবে, তো তারা ধরুন অনেকের মধ্যে প্রশ্ন থাকে, একটা দুধ বলে দিল, বাড়িতে যাওয়ার পরে দুধটা কমে গেল। বাড়িতে যাওয়ার পর প্রথম কথা, আমি যাকে দিয়েছি, আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি বা দেখেছি, বাড়িতে যাওয়ার পর কেউ ফোন করে না, সব নিজে মাতব্বর হয়ে যায়। আমি যেটা বলে দেবো সেটা না, নিজে যার মতো যেরকম পারবে, আশপাশ থেকে শুনবে, হয়তো কারোর আগে পূর্ব অভিজ্ঞতা আছে, সে অনুযায়ী দিলে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এখন সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে। একদম, আমাদের খাদ্য খাবারের পরিবর্তন হয়েছে, গরু গাভী পালার টেকনিক পরিবর্তন হয়েছে, আমাদের আবহাওয়া ওয়েদার চেঞ্জ হয়েছে, সবকিছুই চেঞ্জ। আগে যেমন এত রোগবালাই ছিল না, এখন কিন্তু প্রচুর রোগবালাই। যেমন মানুষের যেমন প্রবলেম, তেমন গরুরও প্রবলেম। অনেক গরু এখন ম্যাক্সিমাম গরু যারা পালছে তারা জানতে পারবে, যারা প্রেগনেন্ট করে, 100টার মধ্যে দেখা যাচ্ছে যে 40টা গরুই প্রেগনেন্ট হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এইগুলি ইউটারাসের প্রবলেম হচ্ছে, বা একবার বাচ্চা দেওয়ার পর আর প্রেগনেন্ট হতে যাচ্ছে না, এগুলি বেসিক্যালি হচ্ছে খাদ্য খাবারের প্রবলেম। আচ্ছা, মানুষের ক্ষেত্রেও যেরকম হচ্ছে সেরকম গাভীর ক্ষেত্রেও সেরকম। এই কথাটা একদম বাস্তব কথা বললেন। আগে এইরকম ভাবে কিন্তু কেউ গাভী পালন করতো না। এই ওপরে এখন ফ্যান ট্যান ফগ ডগ এটা ওটা এনা তেনা দিয়ে কিন্তু ফার্মিং করতে হচ্ছে। যত দিন যাচ্ছে তত চেঞ্জ হতে হবে। আপনি ভাবেন না, আগে আমাদের পোল্ট্রি ছিল না, আজ থেকে 15-20 বছর আগে পোল্ট্রি ছিল? একদম না। তাহলে এখন পোল্ট্রি হয়েছে, এবং পোল্ট্রির প্রথম স্টেজে আসলো কি নর্মাল সবাই ফার্ম করছিল। আপনারও তো ভিডিও রয়েছে, এখন সবাই ইসি ফার্ম করছে। আমি কি ভুল বললাম? না না না। তাহলে যত টেকনোলজি উন্নত হচ্ছে, জিনিসপত্র সেরকম ভাবে মানুষ আরো বেটার। আগে যে মানুষ থাকতে পারে না এসেতে, মুরগি রাখতে হচ্ছে, মুরগি আগামী দিনে গরুও ইসি ফার্মে থাকবে। যদি বলেন কেন, কারণ বাইরে এত হিট ওয়েভ, এই যে এবছর যেমন এলনিনো চলছে, এলনিনোর প্রভাবে কিন্তু প্রচুর মানে প্রবলেম হচ্ছে। যে আপনি ছাগল বলেন, গরু বলেন, মুরগি বলেন, সবকিছু কিন্তু প্রবলেম, কারণ এত হিট ওয়েভ।
এত গরম আগে কি আমরা ফিল করেছি? না, মানুষ না, না। কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, মানুষ ঠিক, সেক্ষেত্রে ঠিক, ঠিক। এদেরকে ঠিক রাখার জন্য সেভাবে সবকিছু মডিফাই করতে হবে। এই কারণে ব্যাপার হচ্ছে যে কেউ যদি একটু গাইডেন্সের মধ্যে থাকে, বেসিক্যালি সে বিষয়গুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারবে। আর আগে গরুর এত রোগ বালাই ছিল না, এখন বিভিন্ন রকম আরো রোগ বেড়ে গেছে, তার কারণে ওষুধ মেডিসিনও সেগুলি চলে এসছে মার্কেটে, সেগুলি টাইম টু টাইম প্রয়োগ করতে হবে। সেগুলি সবকিছু যদি ওভারঅল কেউ করে তো ডেফিনেটলি লাভ তো করবেই। মানে আপনি বলছেন বা আমরা যেগুলো খবর পাই যে একটা গরু যে তারা নেওয়ার পরে সেই গরু গাভীটা অনেকটা দুধের কমে যায়, হ্যাঁ। সেটা কিন্তু মানে সঠিক সে মানে পরিচালনা করতে পারে না, বা যেটা বলে দেওয়া হয় তার উল্টোটা করে বসে আর কি। একদম একদম। সে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে প্রয়োগ করে আর কি। নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে, লোকে কি বলছে আশপাশ থেকে শুনে সেইগুলি প্রয়োগ করে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গাভী পালন করলে আমাদের যে গাভীটা ধরেন 15 লিটার বা 20 লিটার দুধ দিচ্ছে, এটা থেকে আপনি ধরেন ডেলি 400 হোক 300 হোক 500 হোক ইনকাম করছেন। এবার এটা তো একটা নিজস্ব, দেখেন একটা মা যখন দুধ দেয় তার তো সে পরিমাণ ফুড দরকার হয়, তাকে ডাক্তার তার সাথে ক্যালসিয়ামের ট্যাবলেট দেবে, ভিটামিনের ট্যাবলেট দেবে। আমি একটা মানুষের জেনারিক মানে মানুষের কথা বলছি, তো সেরকম গাভীটারও সেই। গাভীটা শুধু খাওয়ালাম আর দোয়ালাম তা করলে হবে না, গাভীটাকে প্রত্যেক মাসে তাকে মাল্টিভিটামিন ইনজেকশন মিনিমাম 4-5টা দিতে হবে, লোকে জানেই না। দ্বিতীয় হচ্ছে একটা করে মানে আইভি, যেটা আমাদের আইভি করা হয় গরুকে, ক্যালসিয়াম হয়, মাইফেক্স হয়, ঠিক আছে, এইগুলি দিতে হবে গরুর রিকোয়ারমেন্ট অনুযায়ী, লোকে জানেই না। তারপরে গ্লুকোজ, মিনারেলস, তারপরে আপনার ভিটামিনস, বিভিন্ন রকম জিনিস থাকে। যেমন আমরা প্রত্যেক মাসে গাভীকে রিনটোস করাই, মানে মাল্টি হচ্ছে ইসে কি বলে স্যালাইন, তো এরকম স্যালাইন করতে হবে মানে গরুকে। বিভিন্ন জিনিস রয়েছে, বিভিন্ন মানুষ সেগুলি জানে না, সেগুলো কারণ করতে হবে। লোকে আগে যেমন মানুষ গতানুগতিক ভাবে যেরকম পালন করতো, এখনো মানুষ ভাবে আমি গাভী নিয়ে যাব, বিচুলি খাওয়াবো, ভুসি খাওয়াবো, ঘাস খাওয়াবো, আমি দুধ দোয়াবো। কিন্তু না, টাইম টু টাইম তাকে ডিওয়ার্মিং করাতে হবে, টাইম টু টাইম প্রত্যেক মাসে একটা শিডিউল থাকে, সেই শিডিউলের মধ্যে দিয়ে যদি আপনি আপনার গাভীকে নিয়ে যান, গাভীর কোনো রোগ বালাই হবে না, গাভীর দিব্যি ফিট অ্যান্ড ফাইন থাকবে। আচ্ছা, আমার গাভীর দেখেছেন তো প্রত্যেকটা ফিট অ্যান্ড ফাইন, একদম 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 কোনো একটাও প্রবলেম দেখাতে পারবে না। দাদা আমি আর একটা লাস্ট কোশ্চেন করবো, মোটামুটি যারা নতুন ভাবে শুরু করতে চাইছে সেই ক্ষেত্রে তারা কটা নিয়ে শুরু করলে ভালো হয়? বা ধরুন একটা ফার্ম করতে চাইছে কেউ, তো সেই ক্ষেত্রে তাদের কটা নিয়ে শুরু করলে ভালো হয়? দেখেন এইটা তো ডিপেন্ড করছে যার যার ক্যাপাসিটি, মানে ইকোনমিক, যার বাজেট যেরকম রয়েছে বা ইকোনমিক ক্যাপাসিটি যেরকম রয়েছে সে অনুযায়ী সে করবে। এখন আমি যদি বলি একটা গাভী ফার্ম করতে গেলে মিনিমাম 10টা গাভী নিয়ে স্টার্টিং করতে হবে। এবার দেখা গেল কাউর অত বাজেট নেই, কাউর 2-3 লাখ টাকা রয়েছে, সে তো আর 10টা গাভী 2-3 লাখ টাকায় কিনতে পারবে না। না, একটা 10 সম্ভব। কিলোর গাভী কিনতে গেলে 50-60 হাজার টাকা একদম। দাম পড়ে যাবে। তাহলে 10টা গাভী নিতে গেলে মিনিমাম 6 লাখ টাকা তার বাজেট লাগবে। এইবার দেখা যাচ্ছে কি যে তারা ফার্ম করতে হবে, farm তারা একটা করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, structure-এর খরচা আছে, আরো বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তো ওভারঅল যার যেরকম ক্ষমতা, যদি কেউ বেশি না পারে 2-3টে নিয়ে করবে, ঠিক আছে। বলো। এবার 2-3টে নিয়ে করলে কি হবে যে প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে আর্নিং শুরু করলে এবং যে প্রফিট আসবে সেটা দিয়ে আস্তে আস্তে সে বাড়াবে এবং একটা সময় তার 10টা-12টা হয়ে যাবে। আমারও কি এতগুলো ছিল, আমার প্রথমে আমি 3টে না 4টে দিয়ে শুরু করেছিলাম, এখন আমার কাছে 20টা গাভী রয়েছে, আমি ওপাশেও করবো, এবার 40টা করবো। আচ্ছা। কেউ তো আর একদিনে হয় না, এটা তো সময় লাগে অবশ্যই, এবং ইনভেস্টেরও ব্যাপার আছে। একদম, বিনা একদম। ইনভেস্টে কোনো ব্যবসা হয় না, লোকে বলে যে আমি বিনা ইনভেস্টে ব্যবসা করব, এটা পসিবল না। আচ্ছা ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর সুন্দর গাভী কিন্তু প্রতিনিয়ত আমাদের খামারি বন্ধুদের বা যেসব যারা নিতে চাইছে মানে গাভী, তাদেরকে আপনি তুলে দিচ্ছেন আর কি, হ্যাঁ, এবং একদম। সুপরামর্শ দিচ্ছেন, তো একদম। তার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা। থ্যাংক ইউ।